কাশিদা মায়াপুর কি? তো ইসকন বাংলায় আপনাদেরকে সুস্বাগতম। আমরা যে নতুন সিরিজ শুরু করেছি, আমরা কি করে কৃষ্ণ ভক্ত হলাম, বিভিন্ন ভক্তদের কাছ থেকে আমরা শুনছি মানে অদ্ভুত সব উনাদের জীবন কাহিনী, কি করে ইসকন ভক্ত হলেন। তো আমাদের মাঝে আমরা পেয়েছি শ্যাম মনোহর প্রভুকে। আমরা খুবই ভাগ্যবান। তো উনার কাছ থেকে শুনবো উনি কি করে ইসকনে এসছেন, ইসকনে কি করে ভক্ত হলেন। উনি দক্ষিণ আফ্রিকাতে অনেক বছর আগে উনি মন্দিরে ছিলেন। উনি ওখানে অনেক প্রচার করেছেন, অনেক বুদ্ধিশূন্য করেছেন এবং মায়াপুরে এসেও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সেবায় উনি নিযুক্ত ছিলেন এবং মায়াপুরে প্রচারে উনি যুক্ত আছেন। তো আমরা তার কাছ থেকে এই প্রচার সম্বন্ধে এবং ইসকনের ভক্ত তিনি কি করে হলেন প্রভুর কাছ থেকে আমরা সেটা শুনবো। হরে কৃষ্ণ। প্রভু তাহলে বলুন। হরে কৃষ্ণ প্রভু, অনেক ধন্যবাদ আপনারা আমাকে এখানে মানে আনার জন্য। আমি খুব নিজেকে গর্ববোধ করছি যে এত সুন্দর একখানা আমাদের মানে মিডিয়া রয়েছে, সেখানটায় আমাকে উপযুক্ত আপনারা মনে করেছেন। আমি সেরকম উপযুক্ত নই। যাই হোক, আমার কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মেমোরি আছে, সেগুলো বলবো। ঠিক। ওম অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদাতি স্বপদান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবং শ্রীরূপ সাগ্রজাত সহগণ রঘুনাথং বিতং সজীবং সাধুইতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামিনীতি নমিনে স্নিগ্ধ চেত সুপ্রাণেত বাগ্মিনাঞ্চং সাপ্লুত প্রভুপাদগত প্রাণনমি ভক্তচারুপদম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নমিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবতী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। যাই হোক, আমি শ্যাম মনোহর দাস। আমার মানে পূর্বে দীক্ষার আগে আমার নাম ছিল প্রভু শান্তিভূষণ সরকার। তো আমি স্কুল লাইফ থেকে আমি কিন্তু এরকম একটা ছেলে ছিলাম, কখনো ঠাকুর দেবতা এই সমস্ত একদমই বিশ্বাস করতাম না। তো আপনি জানেন সেই সময় আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে কমিউনিস্ট শাসন চলছিল। তো তার কিছুটা প্রভাব আমার মধ্যে ছিল আর কি। তো যার জন্য আমি দেবদেবীদের খুব মানে উল্টো পাল্টাও বলতাম এক সময়। তো স্কুলে পড়াশোনা থাকাকালীন স্কুলে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তারপরে কলেজে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি কখনোই ঠাকুর দেবতা মানতাম না। বিশেষ করে হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে পর্যন্ত। তো হায়ার সেকেন্ডারি পাস করার পরে তারপরে আস্তে আস্তে আমি সমস্ত জিনিস থেকে না একটু মানে আলাদা হতে শুরু করলাম। তো আমার মনের মধ্যে একখানা জাগতো যে আমার একখানা মিসিং হচ্ছে আমার লাইফে। কিছু একটা আমি খুঁজছি যেটা আমি পাচ্ছি না। সেটা কি সেটা আমি নিজেও জানি না প্রভু। তো এরকম করতে করতে তখন আমি না বিভিন্ন মঠ মন্দিরে যাওয়া শুরু করলাম। আচ্ছা, মঠ মন্দিরে যাওয়া শুরু করো বলতে কি, রামকৃষ্ণ মিশনে আমি গেছি। তারপরে আপনার কল্যাণীতে, অ্যাকচুয়ালি আমার আগের বাড়ি ছিল হচ্ছে গিয়ে কল্যাণী। সেইখানটায় আমাদের ওখানে একটা ঈশ্বরীয় প্রজাপতি ব্রহ্মকুমারী বলে একখানা সংস্থা আছে।
তখন আমি কেবল 12 ক্লাস করেছি। তখন আমি ওদের সংস্থার সাথে মানে যেতাম আর কি, ওখানে যাওয়া শুরু করি। তো তখন আমাকে ওখানে বসে চোখ বন্ধ করে ধ্যান করানো শেখায়। তারপরে আবার মোমবাতি টেবিলের মধ্যে জ্বালিয়ে সেখানে দিকে তাকিয়ে ধ্যান করা, এইগুলো শেখাতো। তো আমার এরকম কিছুদিন আমি করেছি, তাও মাসখানিক করেছি, কিন্তু আমি ঠিক স্যাটিসফাই হইনি। আমি তারপরেও আমার মনে হচ্ছে যে না, আমি যেটা চাইছি সেইটা নয় মনে হয় এটা। তারপরে রামকৃষ্ণ মিশনে নরেন্দ্রপুর না, আপনাদের গোল পার্ক যে রামকৃষ্ণ মিশন আছে, সেখানেও আমি গেছি। সেখানে গিয়েও অনেকের সাথে কথা টথা বলে, অনেকে আমাকে বলেছে তুই এক কাজ কর, দীক্ষা নে, তাহলে হয়তো মনের এই পরিবর্তনটা হবে, মিসিং জিনিসটা তুই পেবে। সেই দীক্ষা নেওয়ার জন্যই বিভিন্ন জায়গায় আমি ঘোরাঘুরি করেছি। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়িতে কুলগুরু বলে একজন থাকতো, তো তার কাছ থেকে আমি খুব ছোটবেলায় 5-6 পড়ি, তখন আমার দীক্ষা দিয়ে দিয়েছিল। এখন কি দিয়েছে সেটা তো আমি জানি না, দীক্ষা দেওয়ার দরকার, দীক্ষা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ব্যাপার। তো তারপরে আমি এরকম ঘুরতে ঘুরতে গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমার এক মানে ক্লাস ফ্রেন্ড, মানে একসাথে পড়াশোনা করেছি, তো ও মদনপুর থেকে একটু ভিতরে থাকে, ওর নাম হচ্ছে গিয়ে প্রদীপ বিশ্বাস। আমি আর প্রদীপকে বললাম যে চল একদিন মায়াপুর যাই। তো ও বললো যে ঠিক আছে চল। মায়াপুর যাওয়ার কথা কেন, কিছু কি আপনার মায়াপুর সম্বন্ধে প্রথম কথাই শোনাই? না, আমি এমনি যখন আমি রাজনীতি করতাম তখন মায়াপুর সম্পর্কে শুনেছি যে সেখানে প্রচুর বিদেশিরা আছে, তারা ভক্ত, তারা হরিনাম করে। আমাদের দেশের লোক খুব কমই আছে সেই সময়, বিদেশিরা। তবে একটা জিনিস, ওখানে একবার যদি কেউ ঢোকে সেখান থেকে কেউ আর বেরিয়ে আসতে পারে না। এই জিনিসটা আমাকে ছোটবেলার থেকে মাথার মধ্যে ঢুকেছে, যার জন্য আমি ইসকন থেকে একটুখানি দূরেই থাকতাম। আর সেই সময় তো অ্যাকচুয়ালি ভগবান টগবান মানতাম না, সব না, সব ঠিক আছে, ইসকন একটা ফালতু জায়গা, ওখানটা ফেরা যায় না, লোককে মেরে ফেলে বয়স হয়ে গেলে, বিশেষ করে লোকেদের বলছে বয়স হয়ে গেলে সেই লোকগুলোকে মেরে ফেলে, কোনো বয়স্ক লোক ইসকনে দেখা যায় না, সব ইয়ং। মানে এই একটা কনসেপ্ট আমার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিল তখন। যেহেতু রাজনীতির সাথে সিপিএম করার লোকজনের সাথে তো বেশি মেলামেশা করতাম, এসএফআই ছেলে, তো সেই সময় এই কনসেপ্টটা আমার মধ্যে ছোটবেলা থেকে এটা দিয়ে দিয়েছিল। যাই হোক, তো ওইভাবে করে আমরা দুই বন্ধুতে চল একবার গিয়ে দেখে আসি, এত মন্দির, এত সুন্দর মন্দির, লোকের কাছে শুনি। তো আসলাম দুজনে এসে মন্দিরে সেই সামনে বসিয়ে জপ করানো করে। তখন এক প্রভু, আমার নামও মনে নেই, বহু আগে, কত সালে এটা, আপনি ধরুন 91-92 সালের কথা আমি বলছি, সেই সময়। তো ওখানে আমরা দুজনে বসে যখন জপের মালা দিলে, আরো অনেককে দিয়েছে, অনেক যারা ভিজিটার তাদেরকে ওই দুপুরবেলা বসিয়ে মালা দেয়, তারপর একটু প্রসাদ দেয়, এসে পঞ্চতত্ত্বর সামনে, পঞ্চতত্ত্বর সামনে মেন মন্দিরের ওদিক সাইডে, ওখানটায় বসে। তো এইবার আমি আমার বন্ধুকে বললাম, প্রদীপকে বললাম যে দেখি কে আগে শেষ করতে পারে। আচ্ছা, আমি হ্যাঁ, আমি কে আগে শেষ করতে পারে দেখব। তারপরে আমরা দুজনে শুরু করলাম
আমাদেরকে শিখিয়ে দিলেন উনি যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে কিভাবে মালাটা ধরতে হয়, সেই মালাটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে জপ করতে হয়। ওটা তখন ইসকনে আমি কাউকে চিনি না, কোনো পরিচিতি কারোর সাথে আমার নেই, জাস্ট এক ভিজিটার হিসাবে এসেছি। তো সেখানে জব শুরু করি। এবার আমরা দুজনে স্টার্ট করেছি জব করতে করতে, দেখি কি আমার বন্ধু যে প্রদীপ, ও বলে যে আমার শেষ হয়ে গেছে। আমরা তোর এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বাহ আমার এখনো শেষ হয়নি রে, দাঁড়া একটু আমি শেষটা করি। তারপরে শেষ করলাম। শেষ করার পরে আমরা প্রসাদ দিল, একটু প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। তখন সামনেটায় আমাদের মন্দিরের সামনে টিউবিপি মন্দিরটা তখন তো ছিল, ওখানে পার্ক ছিল, পার্কের ভিতরে ওখানে গোবিন্দাস রেস্টুরেন্ট ছিল, সেইখানে বসে আমরা দুজনে কিছু খাবার কিনে মানে খাচ্ছি। তখন আমি বললাম যে প্রদীপ তুই তো খুব ভালো করলি, তো তো আমার আগে শেষ হয়ে গেল। হ্যাঁ আমার আগে শেষ হয়ে, তখন ও আমাকে বলছে যে আমি পুরো কমপ্লিট করিনি। কি করে বললি হয়ে গেছে? আমি তুই আমাকে মিথ্যা কথা বললি, তাও কি ভগবানের সামনে? আমি ওকে বললাম যে তুই যাই হোক ঠিক আছে। আমি তখন মনে মনে একটুখানি আনন্দ পেলাম যে না আমারটা ঠিক মতো জব হয়েছে, ও ঠিক মতো জব করেনি। যাই হোক এইটা হচ্ছে আমার ফার্স্ট ইসকনের মানে আশা। তারপরে পরবর্তীকালে আমার এক বন্ধু, ও আরেকজন বন্ধু, ওর বাড়ি হচ্ছে গিয়ে বেথুয়াডোরি, কিন্তু ওই মদনপুরে একটা মেসের মধ্যে ও থাকে, রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করে। তখন ওর আমার খুব ক্লোজ ফ্রেন্ড আর কি হয়ে যায়। তারপর ও আমাকে একদিন বলল যে শান্তি চলো মায়াপুরে, আমার এক কাকা কি মামা হয়। আমার তখন না মানে ওই যে প্রথম যে জব করেছিলাম না, সেই জব করার পরে আমার মানে মনে একটা আনন্দ, আমার খুব ভালো লেগেছে। মানে কোনো কিছু খেলে যেরকম মানে খুব পছন্দের জিনিস যদি কেউ খায় যেরকম একটা আনন্দ হয় না, সেরকম আবার মনে হচ্ছে যে ভালো লেগেছে। তো এইবার আমি তখন একটা কলেজ শেষ হয়ে গেছে, আমি একখানা মানে মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানির মার্কেটিংয়ে আমি কাজ করি। আমি বিভিন্ন জায়গায় আমার বাইকে আমার যেতে হয়। যখন ফাঁকা রাস্তা থাকে না, রাস্তা ফাঁকা, কেউ লোকজন নেই, কেউ দেখতে পাবে না, শুনতে পাবে না, মেন রোড দিয়ে আমি যাচ্ছি, তখন না আমি জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমি এরকম জব করতে করতে যাই। এবার না মাঝে মধ্যে না দেখি আমার জব করতে করতে না আমার চোখ দিয়ে জল, আমার মানে কান্না পেত। মানে আমি জানি না কেন এরকম হতো, যে আমি যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম তখনই আমার মানে কান্না পেত। তো এবার কাউকে আমি বলতে পারছেন না, বলতেও পারি না কিছু করতে, আর বাড়িতে এ সমস্ত বলাও যায় না। তো যাই হোক এইভাবে চলছে দিনের পর দিন। তখন আমার ওই যে বন্ধু, ও বললো যে আমার মামা আছে শিবাস, আমাকে বললো যে চলো মায়াপুরে যাই। আমি তখন আমার যখনই ও বলেছে মায়াপুরে চলো 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 মায়াপুর যাই, তখন ওর সাথে মায়াপুরে আসলাম। আসার পর ওই যে ওনার মামা হয়, মানে ওনার গ্রামের বাড়ি মামা হন, তো ওনার সাথে পরিচয় হলো। উনি তখন এই ইসে বাউন্ডারি ওয়ালে যে আমাদের ইসে কি বলে ভজন কুটির, ওইখানে উনি গান করত। আচ্ছা, ওইখানে সেবা করতেন, অখণ্ড হরিনামে উনি ইসে কীর্তন করতেন। তো এসে ওনার সাথে আলাপ করে দিল। এবার উনি বলল যে হ্যাঁ তুমি আসবে, করলো। ও প্রথম আমার ইসকনের কোনো একজনের সাথে আলাপ হলো।
এবার যখনই হলো তারপরে আমরা চলে যাই। এবার করতাম কি, আমি না একা একা চলে আসতাম, এসে ওনার সাথে দেখা করতাম, দেখা করে ওনার ঘরে আমি থেকেছিও, মানে একদিন দুদিন রাতে থেকেছি, ছোট্ট ঘর, হ্যাঁ সেইখানটায় থেকেছি। উনি আমাকে সব ভগবানের কথা সমস্ত কিছু আমার খুব ভালো লাগতো, মানে আমি ওই যে খুঁজলাম একটা কি, আমার মনে হচ্ছে যেন যে আমি এখান থেকে কিছু একটা অনুভব করতে পারছি। এবার করতে করতে তখন তার আগের থেকে আমি প্রথম একটা বই কিনি, সেটা হচ্ছে কি লাইফ কাম ফ্রম লাইফ, মানে জীবন আসে জীবন থেকে। এটা হচ্ছে আমার জীবনের প্রথম বই আমি কিনি ইসকন থেকে। এবার তার মধ্যে অনেক প্রশ্ন উত্তর আছে, সেগুলো পড়তাম। ওখানে সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা আছে, হ্যাঁ তাদের অনেক কথা আছে। সেই এইগুলো না আমার জীবনে মনে হয়, আমার এখন আমি বুঝতে তার একটা প্রভাব আমার মধ্যে মানে পড়েছিল ওই ইসের থেকে। এবার তারপরে বইটা পরের থেকে তারপরে এখানে আসার পরে এবার এই যে আমার বন্ধুর মামা ওই প্রভু, উনি আমাকে করলেন কি যে চলো তোমাকে না নদিয়া জেলার যে প্রচারক বসুদেব নন্দন দাস, ওনার সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দিই। মানে আপনার ইমপ্রুভমেন্ট এবং আগ্রহ দেখে বুঝতে পারছেন যে একজন ভালো একজন গাইড দরকার, যার গাইডে থাকলে পরে আপনার জীবনটাকে। তো উনি আমাকে নামহট্ট ভবনে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বসুদেব নন্দন প্রভুর সাথে আমাকে আলাপ করিয়ে দিল। ওনার সাথে আমি পেয়ে ওনাকে, বসুদেব নন্দন প্রভুকে পেয়ে আমি মনে হয় যে আমি সবকিছু পেয়ে গেছি। মানে আমার এরকম তখন বসুদেব নন্দন প্রভু আমার বাড়িতে, আমাদের কল্যাণী বাড়িতে উনি আসা শুরু করলেন। আচ্ছা, এবার বাড়িতে আস্তে আস্তে এবার কি হতো, বাড়িতে একটা সমস্যা ছিল যে যেহেতু আমরা তো বাড়িতে ভক্ত না, কেউ না ভক্ত, শুধু আপনি, আমি প্রথম শুরু মানে তখন মানে কলেজে পড়ি আর কি, স্কুল শেষ করে আমি কলেজে কেবল গেছি। তো সেই সময় আমি বাড়িতে আমাদের খাবারে সেখানে প্রতিদিন মাছ হয়, মাংস হয়তো সপ্তাহে একদিন হয়, কিন্তু মাছটা প্রতিদিনই হয়, হ্যাঁ এটা হয়। তো আমি না যখনই আমাদের বাড়িতে সবাই একসাথে খেতে বসতাম, এবার যখন আমি মাছটা খেতাম না তখন বাবা খুব বকাবকি করতো। আমি বলতাম না যে কেন খাইছিল, হ্যাঁ তুই খাচ্ছিস না, এগুলো কি শুরু করেছিস, শরীর অসুস্থ হয়ে যাবে, অমুক হবে তমুক হবে, এই সমস্ত কথা বাবা বকাবকি করে বলে আমি মাকে বলতাম যে দেখো মা, তুমি এক কাজ করো, বাবার যখন খাবার হয়ে যাবে তখন তুমি আমাকে খাবার দেবে। আচ্ছা, মানে বাবার খাওয়ার পরে আপনি খেতে বসবেন, আমি খেতে বলবো। এটা আমি নিজে নিজে মাকে বললাম। আর বাড়িতে মানে একটা ডাল হয়, পাঁচমিশালি একটা নিরামিষ একটা তৈরি হয়, তো আমি করতাম কি ওই ডাল আর হচ্ছে কি সবজিটা খেয়ে এইভাবে আমার দীর্ঘদিন চলছে। মানে ওটাকে আস্তে আস্তে আবার অ্যাভয়েড করা শুরু করে ফেলেন, হ্যাঁ শিখে ফেলেন কি করে করতে হবে এটা অটোমেটিক্যালি। আর আমি তখনও কিন্তু আমি পুরোপুরি ভাবে জব শুরু আমি করিনি। আমি ওই যে বললাম না যে রাস্তা যখন ফাঁকা পাই কিংবা আমি যখন একা, তখন আমি মনে হচ্ছিল চিৎকার করে আমি মানে আপনার জবটা যেন ভগবানের কাছে পৌঁছায়, চিৎকার করে বলতেন। মানে এরকম হয়তো লোকে ভাবে যে এই পাগল নাকি, কিন্তু আমার এরকম মনে হয়েছে। আপনার এই কথাটা যখন বলছিলেন তখন আমার কথাটা মনে হচ্ছিল, মহাপুর যখন দীক্ষা নেন ঈশ্বরপুরীবাদের কাছ থেকে, রাত হয়ে গেছে, সকালবেলা উনি দৌড়ে দৌড়ে গেছেন ভোরবেলায় গুরুদেবের সাথে দেখা করতে, প্রণাম করতে। তখন মহাপু বলছেন, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিত মন্ত্র করিল পাগল। তো মহাপুকে এই হরিনাম যখন উনি ঈশ্বরপুরীবাদের কাছ থেকে গ্রহণ করেন, এই মন্ত্র সারা রাত জপ করেন, উনি পাগলের মতো হয়ে গেছেন। কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, মানে আপনার অবস্থা এরকম, যখন আপনি মায়াপুরে জপ করলেন একমালা, তখন এই হরিনামটা আপনাকে এমন ভাবে শক্তি প্রদান করেছে, কখনো কান্না করছেন, কখনো চিৎকার করছেন, একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি। মানে এটা সবার সামনে আমি প্রকাশ করতে পারছি,
একটা জিনিস চিন্তা করুন, আমি পুরো নাস্তিক ছিলাম, নাস্তিক একটা ব্যক্তি মানে ঠাকুর দেবতা মানে দেব দেবতাদের গালাগালি করতাম রীতিমতো। আচ্ছা, আর সেখান থেকে যে এত বড় পরিবর্তন, পরিবর্তন। কাউকে বললে কেউ বিশ্বাস বিশ্বাস করবে না করবে না। যে তুই ভান করছিস, হ্যাঁ, এইসব ভণ্ডামো বন্ধ কর, এই সমস্ত, যার জন্য আমি এগুলো কাউকে বলতেন না। বলতেও পারতাম না, আর বন্ধু বান্ধবের সাথে তো ই বলা যেত না। তো যাই হোক, এইভাবে করতে করতে যখন বসুদেব প্রভু আমার বাড়িতে যাওয়া শুরু করলেন, তখন মা বাবাকেও একটুখানি, মা Convince বাবাকে একটু কনভিন্স করি যে আপনারা যা করছেন করুন, ওকে করতে দিন। ওর মতো করতে দিন। তারপরে এইভাবে মানে আমার মানে এটা শুরু হলো। তারপরে কি হলো, ইসকন প্যান্ডেল প্রোগ্রাম করতো তখন, নামহট্ট। এটা একখানা দেখুন, মানে বসুদেব প্রভুর সাথে তখন আর মায়াপুরে মাসে আপনি ধরুন 8-10 দিন আমি মায়াপুরেই থাকতাম। অর্ধেক মায়াপুরেই থাকতেন? হ্যাঁ। আচ্ছা। বসুদেব প্রভুর সাথে বিভিন্ন জায়গায় প্রচারে যেতাম। কল্যাণী এরিয়াতে তো বিশেষ করে যখন কল্যাণীতে উনি প্রচার করতো, তখন তো আমি বাড়ি থেকেই আমি ওনার সাথে বিভিন্ন জায়গায় প্রচারে উনি আমাকে ফোন করতেন যে শান্তিপ্রভু আমি এই জায়গায় আছি, আপনি ফ্রি থাকলে চলে আসুন। রানাঘাটে, তারপরে হচ্ছে গিয়ে কল্যাণী, বিশেষ করে কল্যাণী বিভিন্ন গ্রামগুলো আছে, ওনার সাথে খুব মানে মানে ওনার সাথে প্রচারে উনি বলছে যে আপনি এক কাজ করুন, মন্দিরে চলে আসুন। উনি এরকম বলতেন। আমি মন্দিরে তখন যে পুরোপুরিভাবে মন্দিরে আমি চলে আসবো সেরকম ভাবে যে বাড়িতে বাবা মা কি ভাববে এরকম, তো এইভাবে মানে চলছে, প্র্যাকটিসিং চলছে। তখন আমি নিজে বাড়িতে বসে জব করছি। তারপরে আস্তে আস্তে ধুতি পরা শুরু করলাম। ধুতি পরা বাড়িতেই, তখন ধুতি পরি, রাস্তাঘাটে যখন যাই তখন ধুতি পরি। সেই সময় তখন তো ধুতি পরাই থাকে, এই জন্য অনেকে আস্তে আস্তে লজ্জাটা এটা না মানে কাটছে। তখন সেই সময় আমি মানে রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আবার রাজনীতির সাথে যুক্ত বলতে কি, তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। আমি সেই সময় তৃণমূল কংগ্রেস যেই যখন জন্ম হয় সেদিন থেকে আমি ওই পার্টির সাথে যুক্ত ছিলাম। আর ওই যুক্ত থেকে ওখানে আমি ভোটে দাঁড়াই আবার পঞ্চায়েতে। সেই সময় ওইখানে সগুনা পঞ্চায়েত বলে একটা জায়গা আছে, সেখানে পঞ্চায়েতে সিপিএম এর রাজত্ব সেই সময়। এবার পঞ্চায়েতে দাঁড়িয়ে আমি আবার ভোটেও জিতে গেছি। হ্যাঁ, কেন জিতেছি তারও কারণ আছে। কারণ আমি এত অল্প বয়সে এই হরিনাম করছি। বয়স করে না, প্রত্যেকে সিপিএম করে, কিন্তু সিপিএম করার পরেও তারা, যেহেতু আমি এই ইসকনের সাথে যুক্ত আর হরিনাম করি, তারা আমাকে বলছে যে দেখ শান্তি, তোকে একটা ভোট দেবো আর একটা সিপিএম কে দেবো, তুই কিন্তু মনে করিস না। আমি আমাকে একটা ভোট দিলে, পঞ্চায়েতেই দুটো ভোট তখন ছিল, একই পার্টে দুজন দাঁড়িয়েছিল। তো তৃণমূল থেকে দুজন দাঁড়িয়েছিল, সিপিএম থেকেও দুজন দাঁড়িয়েছিল, তো দুটো ভোট দেবে। তো আমাকে একটা, আমি দেখেছি আমাকে একটা ভোট ছাপ্পা দিয়েছে, একটা সিপিএম এর ছাপ্পা দিয়েছে, নাহলে আমি জিততাম না। তো সেখানে তো কেবল নতুন তৃণমূল হচ্ছে। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে লোকেদের মনের মধ্যে আছে যে না, শান্তি করে। এইবার একসেপ্ট করে নিয়েছে। যাই হোক, আমি বেশি দিন আমি রাজনীতি, জেতার পরে বছর খানিক আমি ছিলাম, তারপরে আমি রিজাইন দিয়ে দিই। কারণ ওর মধ্যে এত করাপশন ছিল, আমি দেখলাম যে আমার পক্ষে ওখানে থাকা সম্ভব না।
আর এদিকে আপনি ভক্তি জীবনটাও চালিয়ে যাচ্ছি। বিঘ্নিত হচ্ছে। তো কারণ কি বিঘ্নিত হচ্ছে সেটা আমি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। তখন মানে ইন্দিরা বিকাশের ঘর আসতো 10,000 টাকা করে। আচ্ছা। এবার আমাকে বলতো যে তুই 8,000 টাকা দিবি যে ঘরের, আর 2,000 টাকা পার্টি ফান্ডে দিবি। আচ্ছা। আমি তো জানি পার্টি ফান্ড মানে কি, ওই ইসে নোংরা জিনিস খাওয়া, ই করা, এইগুলোই হবে। আমি তখন বললাম যে দেখো 8,000 টাকা একটা ঘর হয় না, তার 10,000 টাকাই হয় না, তার মধ্যে যদি আমি 8,000 টাকা দিই তাহলে সেই টাকাটাই নষ্ট হয়ে যাবে। তো এই তারা মানলো না, আমার সাথে বিশাল ঝামেলা শুরু করলো। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি ভিডিওতে গিয়ে আমি বললাম যে তোদের সদস্য তোরা রাখ, আমাকে ক্ষমা কর তোরা। আমি ওখানে করে দিয়ে আমি চলে আসি। এরপর তখন বসুদেব নন্দন প্রভু প্রোগ্রাম, এই যে প্যান্ডেল প্রোগ্রামের কথা বললাম না আপনাকে, এবার এই প্যান্ডেল প্রোগ্রামে আসি। প্যান্ডেল প্রোগ্রামটা কি হচ্ছে, বসুদেব নন্দন প্রভু আমাকে, আমার তখন প্যান্ডেল প্রোগ্রাম প্রতি বছরই তো হয়, তো এক বছর কল্যাণীতে, তারপর আরো বিভিন্ন জায়গায় আমি গেছি ওনার সাথে। আমার এত ভালো লেগেছে, আমি প্যান্ডেল প্রোগ্রাম করব। আচ্ছা, আপনি নিজেই করবেন? ওই সগুনা শান্তিনগর, আপনার এলাকাতে আপনি নিজের চেষ্টায় রেডি করবেন? হ্যাঁ, এটা আমি প্রথম চিন্তা করলাম। এটা বসুদেব নন্দন প্রভুকে আমি বললাম যে প্রভু, উনি বলল না, একা প্যান্ডেল প্রোগ্রাম হয় না, মানে মিনিমাম 20 জন লোকবল, যেটা 20টা ভক্ত দরকার আপনার। আমি বসুদেব নন্দন প্রভুকে মানে পিছনে থেকে, তারপরে তখন আমাদের নামহট্ট, এখন যে মহারাজ হয়েছেন, তখন প্রভু ছিলেন, ওনার নাম ভক্তিবিলাস মহারাজের আগের নাম ছিল, নামটা ওনাকে এসে আমি উনি আমাকে খুব ভালোবাসতো। গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজও আমাকে খুব, এখনো গেলে শান্তিপ্রভু, এখন শ্যাম মনোহর এখনো আমি নাম হতে গেলে, তখন আমাকে ছোট দেখেছে, তখন বলে শান্তিপ্রভু কি খবর বলুন। তো আমি ওই প্রভুর কাছ থেকে আমি এসে আমি বললাম যে প্রভু, আমি প্যান্ডেল প্রোগ্রাম করতে চাই। উনিও আমাকে বোঝালো যে দেখুন অনেক খরচ। তখন আমাকে বললো যে মিনিমাম 80,000 টাকা লাগবে, 20 জন জনবল লাগবে। এটা হচ্ছে কি আপনার মেন। তখন আমি বললাম যে সে দেখা যাবে, আপনি আমাকে ওখানে, কারণ আমার ওই এলাকার মধ্যে কেউ ভক্ত না, কেউ না, ইভেন আমার বাড়ির বাবা মাও ভক্ত, তারা আমাকে সাপোর্ট করতো, কিন্তু তারা ভক্তি জীবনে কিছু করতো না। তো আমি মানে প্রচন্ড মানে নাছর বান্দা, আমি করবই, কারণ আপনি দেখছেন অন্যান্য প্যান্ডেল প্রোগ্রামের পরে ওই এলাকায় ভক্ত হয়, যদি আপনার এখানে হয়, এখানে যদি ইসকনের একটা প্রচার, কারণ ওই সময় না ইসকনের একটা নেগেটিভ প্রভাব ছিল। আমি সেই জন্যই আরো বিশেষ করে আমি বলছি যে না, আমি এই মায়াপুরে এসি না, রাধা মাধবের কাছে আমি বলতাম যে প্রার্থনা করতেন, আমি খুব মানে মানে কান্নাকাটি করতাম যে আপনি একবার মানে শুধু করেন যে আমার ওখানটা যাতে একবার একটা প্যান্ডেল প্রোগ্রাম। তারপরে যাই হোক, কিভাবে যায় না, বসুদেব প্রভু রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তখন আমাকে বলল যে এখানে ওনাদের মিটিং হয়, মিটিংয়ে সেইখান থেকে আমার হচ্ছে যে মদনপুর শান্তিনগরে প্যান্ডেল প্রোগ্রাম হবে, ওই ইসের মধ্যে শান্তি প্রভু, হ্যাঁ, লিস্টে নাম উঠেছে। এবার আমাকে বসুদেব প্রভু আমাকে বলল যে হয়ে গেছে, প্রস্তুতি নিতে থাকুন। প্রভু মানে রাধা মাধব, তখন তো আমার দীক্ষা হয়নি, তখন আমি কেবল মানে শুরু করেছি, মানে আমার জন্ম হয়েছে, কেবল ভক্তি জীবনে আমার জন্ম আপনি বলতে পারেন। মানে হামাগুড়ি দেওয়া শিখিনি, মানে কেবল ভূমিষ্ঠ হয়েছে সেই সময়।
যে ভগবান আছেন তার প্রমাণ উনি আমাকে দিয়েছেন। আমার কাছে না তখন ওই যে বললাম আমি একটা আয়ুর্বেদিক কোম্পানিতে এই করতাম, তখন সামান্য কিছু পয়সা আমি পেতাম। তো আমার কাছে সর্বসাকুল্যে ৩,০০০ টাকা ছিল রয়েছে মূলধন। মানে ৮০,০০০ টাকার ভিতরে ৩,০০০ টাকা আছে। ৩,০০০ টাকা আরো লাগবে আপনার ৭৭,০০০ টাকা। ৭৭,০০০ টাকা। এবারে এই ৩,০০০ টাকা আমি নিয়ে না একটা প্লাস্টিকের আছে না ক্যারি ব্যাগগুলো আছে, ওর মধ্যে আমি ঢুকিয়ে দিই এই ৩,০০০ টাকা। এসে মায়াপুরে আমি রাধা মাধবের কাছে এসে পুজো দিলাম যে আমি জানি না কিভাবে হবে আপনার প্রোগ্রাম, আপনি যদি মনে করেন আমাকে ওইখানটায় আপনার প্রোগ্রাম ফ্লপ করবেন সেটা আপনি করতে পারেন, আর আপনি যদি মনে করেন যে এই প্রোগ্রাম সাকসেস করবেন, সুপারহিট হবে, সেটা আপনিই করতে পারেন। আমার কোনো কিছু করার নেই এখানটায়। আমাকে কিভাবে কি করতে হবে আপনি আমাকে ডাইরেকশন দেবেন, আমি সেইভাবে করব, কিন্তু প্রোগ্রাম ওখানে হবেই, আর সেইটা দায়িত্ব পুরোপুরি আপনার উপরে, সেটাকে সাকসেস করার আর তাকে মানে করার, এই মানে অকৃতকার্য করার যদি হয় সেটা আপনিই করবেন। আমি এই বলে যখন প্রতি সপ্তাহে আসতাম, প্রতি সপ্তাহে আমি পুজো দিতাম রাধা মাধবের কাছে, আর প্রতি সপ্তাহে আমি এইটা আর অন্য কিছু আমি কি করলাম, প্রত্যেকে মানে আমার সাথে না একটা 6-এ পড়ে একটা ছেলে, আজকে ওই ছেলেটা একটা ব্যাংকের ম্যানেজার, তখন ক্লাস 6-এ পড়ে ওই ছেলেটা আমার সাথে যোগ দিল। আর একটা ছেলে মানে কলেজে পড়ে, মানে ফার্স্ট ইয়ারে পড়ে। এই হচ্ছে ওই ছেলেটা, আর একটা ছেলে চায়ের দোকানে কাজ করে ওর বাবার। এই 4টে ছেলে মানে 3.5 মানে 3.5 জন লোক, আমার 16 জন লোক লাগবে। এই হচ্ছে কি আমার মানে লোকবল বলতে পারেন। আর সেই সময় আমি পঞ্চায়েতের সদস্য আবার, বুঝতে পেরেছেন তো? তার সিপিএম এর একখানা বিরোধিতা আমার উপরে রয়েছে। এইবার আরেকটা মজার কথা দেখুন, আমাদের ওই গ্রামের মধ্যে বছরে একবার হরিনাম সংকীর্তন, অষ্টম প্রহর 16 প্রহর গ্রামে হয় না, গ্রামে যেটা পালা কীর্তন বলে, হরিনাম হয়, ওরকম করে ওই সিপিএম এর সব নেতারা অষ্টম প্রহর 16 প্রহর এরকম হয়। তো ওরাও পাড়ার মধ্যে কালেকশন করে, প্রত্যেকে, ওরা সব বয়স্ক লোক, ওরা এক একজনকে 5,000 10,000 করে করে। আর একই ঠিক ওদের প্রোগ্রামের 3-4 দিন আগে আমার প্রোগ্রাম, আপনার প্রোগ্রামটা আগে। এবার ওরা পাড়ায় প্রচার করে বেড়াচ্ছে, ও শান্তি কি করবে, ও কয়টা ছবি টবি এনে টানিয়ে দেবে, ওইসব ইসকনের লোকে খেয়ে দিয়ে কাজ নেই, ওখান থেকে এখানে আসবে নাকি এরা, এরকম একটা প্রচার শুরু করে। এইবার আমাদের ওখানে তখন নতুন কেবল টিভির ব্যবসা লাইন শুরু হয়েছে সেই সময় প্রথম। তো আমাদের পাড়ায় যারা ওই কেবল টিভি করে, সেটা হচ্ছে কি মদনপুরে ওদের হচ্ছে কি এই সেন্টার, ওখান থেকে সব জায়গায় যেরকম শান্তিনগর, গৌরঙ্গপাড়া, তারপরে কল্যাণনগর, মাঝদিয়া, আলাইপুর, এই সমস্ত এরিয়াগুলোকে কভার করে। তো আমাদের পাড়ার যে ছেলেটা আছে আমার থেকে বয়সে বড়, তাকে আমি বললাম যে ওই ছেলেটা আবার তৃণমূল পার্টি করতো। তো ওকে আমি বললাম যে লালুদা, বললাম লালু ভট্টাস, আমি বলছি লালুদা দেখো, দেখতেই তো পাচ্ছ আমি এটা শুরু করেছি, তো আমার একটা অ্যাড দিতে হবে তোমাদের কেবল টিভিতে অ্যাড দিতে হবে। তো বলো দেখ, কেবল টিভিতে
প্রতি ঘন্টায় পর পর একটা আসবে। এই যে আমাদের বিদেশিরা হরিনাম করছে, হরে কৃষ্ণ, এই যে টুনটা আছে না, হ্যাঁ এই টুনে তারা কীর্তন করছে আর লাফাচ্ছে। এইটা আমি বসুদেব প্রভুর কাছ থেকে, এখান থেকে মায়াপুর থেকে একটা ভিডিও আমি নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওদেরকে আমি দিয়েছি, দিয়ে আমি বলেছি যে এটা 1 ঘন্টা পর পর শেষ হবে, ওই একটা চলবে 1 ঘন্টা পর পর আচ্ছা। ওদের প্রতি 1 ঘন্টা পর পর ওই একটা আসবে, যারা কেবল টিভি দেখছে তারা ওইটা দেখতে পাবে। তো এটা আমাকে বললো যে তো অনেক টাকা লাগবে রে, প্রচুর টাকা লাগবে। আমি দেখো আমি টাকা কোথা থেকে দেবো আমাদেরকে, আমি একা মানুষ, টাকা কোথায় পাবো? তখন বলছে তাহলে এক কাজ করিস, আমাদের তোদের ওখানে প্যান্ডেল প্রোগ্রামের সময় যে প্রসাদ হবে, মানে 100-150 সব নামহট্টর ব্রহ্মচারীরা ওনারা থাকবেন, ওনারা করবেন, প্রসাদ পাবেন 3 দিন ধরে, যে আমাদের একদিন প্রসাদের ব্যবস্থা করো। আমি হ্যাঁ সেটা করে দাও। কতজন ওনারা? ওরা বললো যে ওদের 8-10 জনের মতো। হ্যাঁ ওনাদের বলছে আমাদের যত মানে ম্যানেজমেন্টের যত আছে তারা, আমি বলছি তোমাদের 3 দিন দুপুরবেলা করে তোমরা চলে এসো। একদিন আপনি 3 দিন করে দিলেন? হ্যাঁ আমি তোমরা প্রসাদ পেয়ে নিও তাদের সাথে। প্রোগ্রামটা কয় দিনের হয়? ওটা 3 দিনের প্রোগ্রামটা হয়। তো আমি তখন করার পরে ওটা হয়ে গেল, ওই অ্যাড চলতে, এবার অ্যাড যখন চলছে সব ওখানে কোথায় কি হচ্ছে আমাকে হয়তো চেনে না, বিভিন্ন লোকেরা একটা কৌতূহল শুরু হচ্ছে, আর সুন্দর গান হচ্ছে, মানে ওইটা ভিডিওটা এত সুন্দর, মানে প্রত্যেক আকর্ষণ করতো। এইবার তারপরে এরকম বড় বড় পোস্টার হয় না, সেই পোস্টার যে প্রিন্টার আমাদের ওখানে আছে, সেও আমার এক দাদা হয়। আচ্ছা। তাকে বললাম যে আমার মানে 1000 খানিক পোস্টার লাগবে। আচ্ছা। কত দিতে হবে? ও সামান্য কিছু বলে আমাকে দিতে হবে, শুধু প্রিন্টিং খরচাটা তুই দিস। এই বলে আমি বলছি তুমি তো কিছু ডোনেশন করবা তো আমাকে, নাকি করবা? বললো হ্যাঁ তুই যেহেতু একাই করছিস কিছু তো ডোনেশন, তাহলে পোস্টারটা পুরোটাই তুমি দিয়ে দাও, খরচটা তুমি দিয়ে দাও, এটাই করে দাও। তো পোস্টার করে এবার আমি আর একটা ছেলে এই আমার বাইকের পিছনে করে সারা মদনপুর স্টেশন, কল্যাণী স্টেশন, তারপরে আশেপাশে গ্রামে সব জায়গায় পোস্টার দিয়ে ছেয়ে দিলাম। মানে অ্যাডভার্টাইজমেন্ট খুব ভালো হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট বিশাল অ্যাডভার্টাইজ। এবার মদনপুর স্টেশনের মধ্যে না মাইক, মানে 1 মাস পুরো স্টেশনের উপরে মাইক লাগিয়ে দিয়েছি। আচ্ছা। দিন মানে সারা দিন রাত 10টা অবধি। ওকে। মানে চলছে, কীর্তন না, অ্যাডভার্টাইজ কোথায় হচ্ছে কি হচ্ছে রেকর্ডিং করে ভয়েস এরকম রেকর্ডিং করে ওইটা দিচ্ছি, চালিয়ে দিয়েছি। ওই ছেলেটাও একটু ঠাকুর ভক্ত, যে ডেকোরেটর ছেলেটা ওর স্টেশনের উপরেই ছিল, ওর কাছ থেকে ও আমাকে অনেক করে, দেখেন ভগবান কিভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, এটা কিন্তু একটা বোঝার বিষয়। এবার আমি এগুলো প্রচারটা হয়ে গেল। এবার আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি একা কখনো এই 1.5 জন 2 জন নিয়ে আমি যাচ্ছি। কেউ মানে 1 টাকা, কেউ 50 পয়সাও আমাকে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? তো আমি কাউকে ফিরাইনি, আমি প্রত্যেকে বলেছি দেখুন আপনারা কি দিলেন না দিলেন সেটা বড় কথা না, নাও দেন তাও, কিন্তু আমার আপনাদের কাছে একটাই প্রার্থনা, আপনারা প্রোগ্রামে আসুন। আর ওইখানটায় যাত্রা 2খানা যাত্রাপালা ছিল আমার। আচ্ছা। কলির দুঃস্বপ্ন আর হচ্ছে সাক্ষী গোপাল। ও নাটক ছিল? নাটক। এই 2খানা নাটক না, যাত্রা। আচ্ছা, যাত্রা, নাটক না, যাত্রাপালা। প্রথম দিন ছিল কলির দুঃস্বপ্ন। ওইটা কি আগে থেকে অ্যাডভার্টাইজ করতে? হ্যাঁ,
ওই সব সবার সাথে এসে কলির দুঃস্বপ্ন, আর প্রথম দিন, দ্বিতীয় দিন হচ্ছে সাক্ষী গোপাল। এই দুখানা হচ্ছে। তারপরে এই ইসে এরকম হলো। এবার প্যান্ডেলের যে ছেলে, সে হচ্ছে সিপিএম এর বিশাল বড় নেতা। আমি দেখলাম যে ওই সিপিএম এর নেতাকে যদি আমি না দিই তাহলে আমার এই প্রোগ্রামে ডিস্টার্ব করবে, অন্য লোকেরা করবে। আর ওর যদি মাইক, তারপরে জেনারেটর, এগুলো যদি থাকে তাহলে কেউ চুরিও করবে না, কেউ করবে না। ভগবান এটা বুদ্ধি, আমি বুদ্ধি ভগবান বুদ্ধি দিচ্ছে। তো এইভাবে আমি ওকে গেলাম, ও বল একটা প্যান্ডেল প্রোগ্রামের আমি ভুলে গেছি মাপটা, কত ফিট বাই কত ফিট, এতটা বড় মানে প্যান্ডেল লাগে। তারপরে স্টেজ, যাত্রা স্টেজ, লাইটিং, এগুলো সব, মাইক, সাউন্ড সিস্টেম মানে খুব ভালো দরকার। তারপরে জেনারেটর, একটা জেনারেটরে হয়নি, দুটো জেনারেটর ব্যবস্থা করতে হয়েছে। এবার ওকে প্রথমে মনে হয় ও আমার কাছ থেকে মনে হয় কত 10,000 কি 12,000 টাকা প্যান্ডেলের জন্য সেই সময়। এখন যেটার খরচ না হলো লাখ টাকার উপরে নেবে। তো যাই হোক, ওইখানে ও ওইটাকে করেছে করে। এবার প্রত্যেকের মানে বাড়ির থেকে যে কালেকশন আমি করি, ওই যে 3,000 টাকা আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়েছে না, ওই প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমি ঢুকে, আমি কখনো গোনাগুনি করি না যে কি পেলাম না পেলাম, যে টাকা পাচ্ছি ওই ওর মধ্যে ঢুকে দিচ্ছি। এবার কাউকে দিতে হচ্ছে, ওখান থেকে বের করে আমি দিয়ে দিচ্ছি। যাকে ধরুন প্যান্ডেলে ও এসে বললো যে আমাকে 2,000 টাকা লাগবে কি 1,000 টাকা লাগবে, আমি ওখান থেকে বের করে আবার ওখানে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু চলছে আমার। এবার ইসে চলতে চলতে প্রথম দিন যেদিন মানে প্রোগ্রাম, প্রথম প্রোগ্রামে আমার পাড়ার মধ্যে যখন ওই যে আমি যাচ্ছি না, ওই আগের যে কীর্তন পার্টি, ওরা মোটামুটি আমার বিরুদ্ধে এমন প্রচার শুরু করে দিয়েছে যে কি বলবো, লোকেরা মানে ক্রিটিসাইজ, আমি যাচ্ছি ক্রিটিসাইজ করছি। ঠিক আছে, আপনারা একবার অন্তত প্রোগ্রামে আসুন, তাহলে আপনি প্রথম দিন প্রোগ্রামে আসুন, ভালো না লাগলে দ্বিতীয় দিন আসবেন না। প্রথম দিন প্রোগ্রাম হয়েছে, শেষে আমাকে প্যান্ডেল, তো প্যান্ডেল করা, পরে প্যান্ডেল খুলে দিতে হয়েছে। মানে এই যে সাইডের যে ঘেরা থাকে, একদিকে স্টেজ আর এই দুই সাইডে ইসে কাপড় না দিয়ে তিরপাল দিয়ে এই করা ছিল, আর সামনেটা খোলা ছিল। এইগুলো পরে লাস্টে আমি লোক জায়গা দিতে পারি না, এত লোক হয়েছে। মানে পুরো মাঠ, খেলার মাঠ, ওই প্যান্ডেল ফ্যান্ডেল খুলে দিয়ে পুরো মাঠে লোকারণ্য। মানে সন্ধ্যার সময় যে সন্ধ্যা আরতি, ওইখানকার লোকেরা তো কোনোদিন দেখেনি এরকম। ইসকনের প্রোগ্রাম, সন্ধ্যা আরতি, প্রবচন, ভজন কীর্তন, তারপরে যাত্রা, শেষে হচ্ছে যাত্রা। এবার প্রত্যেকের কাছে ওই ভক্তদের মধ্যে থেকে যারা গেছিলেন ইসকন থেকে, তারাই ওই থালা নিয়ে প্রত্যেকের কাছে গেছে, সেখান থেকে যে টাকা উঠছে সেই ওই ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। দ্বিতীয় দিন আমাকে আর কিছু করতে হয়নি। মানে আমাদের 4টে থেকে প্রোগ্রাম শুরু হয়, লোকে 3টের থেকে আসা শুরু করে, আগে থেকে এসে বসে আছে। তাও কি মানে অন্যান্য স্টেশন থেকে, শিমুরালি, চাকদা, এদিকে কাঁচরাপাড়া, প্রচার হয়ে গেছে সেই রাত্রেই। দূর দূর দূরান্ত থেকে লোক মানে এসে ওখানটায়, পুরো মাঠ মানে এত লোক হয়েছে কি বলবো আপনাকে। আমি লোকজন আসুক, বিভিন্ন এলাকা থেকে লোক, বিভিন্ন মানে লাইন ধরে লোক মানে আসছে। সেখানে মানে ইসকনের প্রোগ্রাম দেখে লোকেরা এত মুগ্ধ।
আজকে এখনো পর্যন্ত আমার ওই শান্তিনগরে যদি যাই, লোকেরা বলে যে তুই যে একবার প্রোগ্রাম করলি, আর ওরকম প্রোগ্রাম এই জীবনে আর দেখা হলো না। এখনো পর্যন্ত বয়স্করা আমাকে বলে। তো দ্বিতীয় দিনের প্রোগ্রাম লোকে বলছে যে আমরা তো পয়সা দিয়ে যাত্রা দেখি, 100 গুণ মানে তাদের থেকে ভালো যাত্রা হয়েছে তোর এখানে রে শান্তি। লোকে ডেকে ডেকে আমাকে পয়সা দিয়েছে পরের দিন। যারা ওই 5 টাকা 10 টাকা 1 টাকা দিয়েছে না, তারা এসেও আমার কাছে পয়সা দিয়ে গেছে। প্রভু কত দিয়েছে আমি জানি না, গুনেননি, আমি গুনি। এসে আর দিয়েছেন, এসে আর এইবার ইসকন থেকে আসে, তাদেরকে কিছু পেমেন্ট করতে হয়, 10,000 টাকা পেমেন্ট করতে হয়। তো গাড়ি করে তাদের খরচ, তারপরে ওই যে মিউজিশিয়ান তাদেরকে পেমেন্ট করতে হয়, যাত্রার যে মিউজিশিয়ান আছে, লাইট আছে, ড্রেস আছে, এগুলোর জন্য অনেক খরচ। সেই পারপাসে এই দক্ষিণাটা দিতে হয়। তো সেই জন্য আমাকে গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ আমাকে মানে বলেছে যে তুমি একা এটা করেছো, তো যাই হোক 2,000 টাকা তুমি কম দিবা। আচ্ছা, মহারাজ ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এই মহারাজের টাকা কমপ্লিট হয়েছে। এই যে 3 দিনে যে খাওয়া দাওয়া যে হয়েছে, তার খরচপত্র সব ওখান থেকে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাজারে যা সব কমপ্লিট হয়েছে। তারপরে এই প্যান্ডেলের যে 10-12 হাজার টাকা যা দরকার ছিল সব কমপ্লিট হয়ে গেছে। যা যেখানে যা কিছু দেওয়া সব কমপ্লিট। তারপরে সবাই হয়ে গেছে। প্রভু পরে ওই প্যাকেটটা খুলে তখন দেখি ওখানটায় মানে ওই 4,000 না 5,000 টাকা পড়ে আছে। মানে আপনার টাকাটার থেকে বেশি আছে। অদ্ভুত। মানে আপনি চিন্তা করতে পারবেন না। আমি না ওইটা দেখে না আমি নিজেকে সামলাতে পারিনি যে ভগবান আপনি এইভাবে মানে করেছেন, আর লোকে এত প্রশংসা করেছে, এত করেছে, মানে কি বলবো। সেই প্রোগ্রামের পরের থেকে আমার মা বাবার যেহেতু সব ভক্তরা ওখানটায় থেকেছে, শুধু তাই না প্রায় 100-র উপরে ভক্ত, তাদেরকে থাকা আমার বাড়িতে তো অতটা। হ্যাঁ, ব্রহ্মচারী 100 জন ছিল, বেশি। তারা বাসে করে প্রোগ্রামে গেছে। সেই সময় প্রচুর নামহট্টতে প্রচুর ব্রহ্মচারী। এবার সেটা বিভিন্ন লোকের বাড়িতে, তারা বলছে আমার বাড়িতে কয়েকজন পাঠিয়ে দিন, আর বলছে আমার বাড়িতে কয়েকজন ভক্ত পাঠিয়ে দিন। তো এইভাবে মানে প্রোগ্রাম এত সুন্দর, কোনো গন্ডগোল না, কোনো কিছু না, কোনো সমস্যা হয়নি, মানে প্রোগ্রাম হয়েছে। তো এইভাবে করতে করতে আমার মা বাবা সেই হয়েছে। হওয়ার পরে তারপরে আমি এই প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তারপরে আমি আর বেশি দিন ছিলাম না। তারপরে আমি চলে যাই দক্ষিণ আফ্রিকাতে। আচ্ছা, তো প্রভু ওনার শ্রীপাঠ যেখানে ছিল মদনপুরে শান্তিনগর, সেখানে অনেক দিন এরকম ভাবে কাটার পরে দক্ষিণ আফ্রিকাতে গেছেন। তো আমরা পরবর্তী পার্টে দক্ষিণ আফ্রিকাতে মন্দিরে উনি দায়িত্বে ছিলেন, বিভিন্ন ধরনের সেবা করেছেন, ওখানে অনেক স্ট্রাগল করেছেন। সেই স্ট্রাগল সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আপনারা সেটা দেখবেন। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী মায়াপুর ধাম কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।